আসসালামু আলাইকুম। অনুক্রম ধারার দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত লেকচারে আমি যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন প্যাটার্নটা লেখা আছে অলরেডি। এটা একটা প্যাটার্ন এবং এর সাধারণ পদও কিন্তু আছে, তাই না? এই যে এটার কথা আমি বলছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন এবং এটা সাধারণ পদও আছে। এখানে দেখেন আমি মার্ক করে রাখলাম, সাধারণ পদও আছে। তারপরেও কিন্তু এটা অনুক্রম না। কেন দেখেন তো? এটা নিয়ম আছে, ক্রমও আছে, তাই না? এর মান এই অনুক্রমটার ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে এখানে কিন্তু লেখা আছে যে এর মান -5 অথবা -5 থেকে বড় এবং পূর্ণ সংখ্যা হতে হবে। তার মানে এর মানগুলো কি? -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5 আপ টু এরকম আসতে থাকবে। তো দেখেন এর মান যখন আমরা -5 বসাবো তখন কি হবে? এটা -125 আসবে। এর মান যখন আমরা -4 বসাবো -64 আসবে, তাই না? তো নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে এইটা। এবং ক্রমও কিন্তু আছে, ক্রম আছে না আসলে, যে ধরেন এর মান -5 বসাবো, মানে প্রথম যে মানটা এর মান বসাবো সেটাই তো আমাদের প্রথম পদ হবে এবং প্রথম অবস্থানে থাকে কিন্তু আমরা রাখছি। এর মান দ্বিতীয় নম্বরে যেটা বসাবো সেটাই আমাদের পদ 2 হবে বা 2 নাম্বার পদ হবে। এখানে -64 2 নাম্বার পদ তৃতীয় অবস্থানে বসাইছি। তো দেখেন নিয়মও আছে, ক্রমও আছে, কিন্তু এটা কিন্তু কোনো অনুক্রম না। এটা কিন্তু কোনো অনুক্রম না। স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে এটা অনুক্রম, কিন্তু এটা আসলে অনুক্রম না। তাহলে আসলে এই ডেফিনেশন কি? এই ডেফিনেশনটা আসলে সব অনুক্রম বা সিকোয়েন্সের ক্ষেত্রে প্রযোজ্য না, বা এখানে কি ভুল আছে কিছু, তাই না? তো সঠিক কোন ভাবে বুঝলে বা ডেফিনেশনটা কিভাবে দিলে পরে আমরা সব রকম অনুক্রম চিনতে পারবো, ধরতে পারবো, বুঝতে পারবো, এটা একটু আমরা কথা বলি। এটা একটু কথা বলি। ধরেন আপনাদের মতো করে যদি আমি একটু বলি, তাহলে এক নিয়ম থাকতে হবে, নিয়ম থাকতে হবে। এটার মানেটা কি? মানে হচ্ছে একটা সাধারণ পদ থাকবে, সাধারণ পদ থাকবে। নিয়ম মানেই কিন্তু যে সাধারণ পদ থাকবে এমন না। যেমন ধরেন এখানে একটা নিয়ম আছে কিন্তু সাধারণ পদ নাই, তাই না? তো নিয়ম থাকতে হবে এবং সাধারণ পদও কি থাকতে হবে। নিয়মটা কেমন হইতে হবে? সাধারণ পদ থাকবে এরকম নিয়ম হইতে হবে। ধরেন 1 থেকে 12, তারপর আবার 1 থেকে 12 রিপিটেশন, এটা কিন্তু নিয়ম আছে। রিপিটেশন হচ্ছে 1 থেকে 12, 1 থেকে 12, কিন্তু কোনো সাধারণ পদ নাই। সো নিয়ম বলতে এখানে আমরা সাধারণ পদটাকে বুঝবো, মানে সাধারণ পদ থাকতে হবে। 2 নাম্বার, সাধারণ পদে n এর মান 1 থেকে 1 হতে শুরু হবে। 1 হতে শুরু হবে, মোট কথা হচ্ছে n belongs to n, the set of natural number. n এর মানগুলো কেমন হবে? the set of natural number থেকে নিতে হবে, স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে। তার মানে n is equals to 1 2 3 4 5 6 এরকম, তাই না? n এর মান 1 হতে শুরু হবে, এরকম হতে হবে। n এর মান 1 হতে শুরু হতে হবে এমন না, 2 3 4 দিয়ে শুরু হতে পারে। 1 হতেই নরমালি শুরু হয়, 2 2 3 4 দিয়ে মানে স্বাভাবিক সংখ্যা হবে। সিম্পলি বললে n এর মান স্বাভাবিক সংখ্যা হতে হবে। n এর মান স্বাভাবিক সংখ্যা বসানোর পরে, সাধারণ পদে বসানোর পরে সেই মানটা যে কোনো বাস্তব সংখ্যা আসলে কোনো সমস্যা নাই। হয়তোবা আপনারা এটা বুঝতে পারতেছেন না, সো আমি একটা এক্সাম্পল দিই। এই জিনিসগুলো যদি আপনারা নোট করে রেখে থাকেন তাহলে এগুলো মুছে দেন, বা আমি এখানে মুছে দিচ্ছি। ধারা ব্যাপারটা নিয়ে কথা তো বলবোই, তো দেখেন এখানেই মুছে দিয়ে আমি বুঝাই। ধরেন ধরেন আমি যদি বলি an is equals to n স্কয়ার, তাই না? তো এটা কি একটা সাধারণ পদ? n মানে কি সাধারণ পদ, n আছে মানে কি আছে? এটা সাধারণ পদ। তো এখানে n এর মান যদি আমরা 1 থেকে বসানো শুরু করি, তাহলে a1 is equals to 1 স্কয়ার মানে 1, a2 is equals to 2 স্কয়ার, তাহলে কি হবে 4, a3 is equals to কি 3 স্কয়ার 9, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি? প্রথম অবস্থানে 1, দ্বিতীয় অবস্থানে 4 9 এরকম চলবে, তাই না? এটা কিন্তু একটা অনুক্রম হবে। এটা প্যাটার্নও হবে আবার অনুক্রমও হবে। এটা প্যাটার্নও হবে আবার কি হবে? অনুক্রমও হবে। প্যাটার্ন হবে কিভাবে? একটা নিয়ম আছে, সো এটা একটা প্যাটার্ন। এবার দেখেন এই যে নিয়মটা, এটা কি সাধারণ পদ? নিয়মটা কি একটা সাধারণ পদ? ওকে, প্রথম শর্ত মানলো। দ্বিতীয় শর্ত হচ্ছে n এর মান 1 থেকে, মানে স্বাভাবিক সংখ্যা বসো। আমরা এই যে স্বাভাবিক সংখ্যা বসাইলাম, n এর মান 1, n এর মান 2, n এর মান 3, তাই না? তাহলে এই যে মানগুলো আসবে, n এর এই যে মানগুলো আসবে, এই মানগুলো যে কোনো মান আসতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা আসলেই হবে। কিন্তু n এর মান আমাদের কি স্বাভাবিক সংখ্যা বসাতে হবে। বসানোর n এর মান স্বাভাবিক সংখ্যা বসানোর পরে যা আসবে সেটা যে কোনো বাস্তব সংখ্যা হলেই পরে এটাকে আমরা কি বলতে পারবো? একটা অনুক্রম বলতে পারবো। বোঝা গেল না বোঝা গেল না? এটা কি বোঝা গেল নাকি বোঝা গেল না? সো দেখেন আমরা এখানে যদি একটু চিন্তা করি, তাহলে এটা কি n এর মান 1 থেকে শুরু করছিলাম না আমরা? n এর মান 1, এই যে আমি এখানে লিখে রাখছি, কিন্তু দেখেন আমি যদি একটু মার্ক করি তাহলে দেখতে পারবেন এই যে n belongs to স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা একটা প্যাটার্ন প্লাস অনুক্রম, এটা একটা কি প্যাটার্ন প্লাস অনুক্রম বা সিকোয়েন্স, এই যে প্যাটার্ন প্লাস সিকোয়েন্স।
এই যে আমাদের এক নাম্বারটা কি প্যাটার্ন প্লাস সিকোয়েন্স, এটা কি শুধু প্যাটার্ন বাট সিকোয়েন্স না, এটা হচ্ছে কি শুধু প্যাটার্ন সিকোয়েন্স না। আবার এটার কথা যদি চিন্তা করি, এটা কি প্যাটার্ন প্লাস সিকোয়েন্স। এই যে 3 নাম্বারটা এটা কি প্যাটার্ন প্লাস সিকোয়েন্স। আবার 4 নাম্বারের কথা চিন্তা করলে এটা শুধু প্যাটার্ন সিকোয়েন্স না, এটা শুধু প্যাটার্ন সিকোয়েন্স না, সিকোয়েন্সের মতো দেখতে মনে হইলো এটা কি সিকোয়েন্স না, মানে কি অনুক্রম না। আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা, কি বুঝাতে পারলাম সূক্ষ্ম পার্থক্যটা কি বোঝা গেল, যে কোনগুলো আসলে অনুক্রম হবে কোনগুলো আসলে কি হবে প্যাটার্ন হবে। আবার প্যাটার্ন হলেও কি অনুক্রম হতে পারে, আর অনুক্রম হলে কি প্যাটার্ন হতে পারে, তাই না? তো এখান থেকে একটা ডিসিশন কি আপনারা নিতে পারেন কিনা, এখান থেকে আপনারা একটু একটা সুন্দর ডিসিশন নিতে পারেন কিনা, যে আমরা কি বলতে পারি যে সব অনুক্রম আসলে প্যাটার্ন, যেহেতু অনুক্রমের ভিতরে নিয়ম আছে, তাহলে সব অনুক্রম প্যাটার্ন, কিন্তু সব প্যাটার্ন অনুক্রম না, সব প্যাটার্ন অনুক্রম না। যেমন ধরেন আমি যদি বলি 2 4 6 8 10 এরকম, তাহলে এটার নিয়মটা কি ছিল, an is equals to 2 into 1 plus n minus 1, তাই না? এটা ছিল না নিয়মটা, ছিল না এটা? কিভাবে নিয়মটা এটা ছিল, n এর মান যখন আপনি 1 বসাবেন 1 থেকে 1 চলে গেলে 0, 1 plus 0 মানে 1, 2 into 1 মানে 2, এই যে n এর মান 1 বসাইছি, প্রথম পদ 2 আসছে, এই যে দেখেন 2 মিলে গেছে, তাই না? তারপরে দেখেন n এর মান 2 বসাইলে, n এর মান 2 বসাইলে 2 minus 1, তার মানে 1, 1 plus 1 মানে 2, 2 into 2 মানে 4, এই যে দেখেন দ্বিতীয় পদ n এর মান 2 বসাইলে দ্বিতীয় পদ 4 আসার কথা, দ্বিতীয় পদ 4 এ দেওয়া আছে, তার মানে কি এটা একটা সাধারণ পদ। এটা সাধারণ পদ কার জন্য, এটা সাধারণ পদ, এটা হচ্ছে আমাদের এই যে সংখ্যাগুলো আছে এটার জন্য সাধারণ পদ। তার মানে কি সাধারণ পদকে আমরা নিয়ম বলতে পারি, তাহলে নিয়ম আছে, একটা সুন্দর নিয়ম আছে, এগুলো সংখ্যাগুলোর মধ্যে একটা সুন্দর নিয়ম আছে, তো এটাকে আমরা কি বলতে পারবো, একটা প্যাটার্ন বলতে পারবো, এটাকে আমরা একটা প্যাটার্ন বলতে পারবো। আবার এটা কিন্তু একটা অনুক্রম মানে সিকোয়েন্স। কিভাবে দেখেন তো, এই যে n এর মানগুলো যে বসাচ্ছি, n এর মানগুলো কোত্থেকে নিচ্ছি আমরা, স্বাভাবিক সংখ্যা থেকে নিচ্ছি না, n এর মান 1 2 3 4 5 এরকম নিচ্ছি না, তাহলে একটা সাধারণ পদ আছে এবং n এর মানগুলো যে বসাচ্ছি সেগুলো কোত্থেকে নিচ্ছি, স্বাভাবিক সংখ্যা থেকে নিচ্ছি, সো এটা একটা সিকোয়েন্স, এটা কি একটা সিকোয়েন্স। তাহলে এই যে এই জিনিসটা আমি নিলাম, এই সংখ্যাগুলোকে যে নিলাম, এটা একটা সিকোয়েন্স প্লাস প্যাটার্ন। আবার যদি বলতাম এই যে মাইনাস বা এটাই দেখেন আপনারা, যে 1 2 3 12 1 2 3 12 এরকম চলছে, তাই না? তো এটা কি শুধু প্যাটার্ন, শুধু প্যাটার্ন, কারণ এখানে কোনো সাধারণ পদ নাই, আর n এর মান তো বসানোর কোনো প্রয়োজনই আসে না, তাই না? সাধারণ কোনো পদ নাই। তাহলে আমরা কি বলতে পারি, আমরা এই কথাটা বলতে পারি না, এই সিদ্ধান্তটা দিতে পারি না যে সকল অনুক্রম প্যাটার্ন, কিন্তু সকল প্যাটার্ন অনুক্রম নয়, তাই না? এই যে দুটো এক্সাম্পল, বেস্ট দুটো এক্সাম্পল এখানে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার এক্সাম্পল। হ্যাঁ, এই দুটো এক্সাম্পলের সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারি যে সকল অনুক্রম প্যাটার্ন, কিন্তু সকল প্যাটার্ন অনুক্রম না। আচ্ছা, এবার যারা আরেকটু অ্যাডভান্স বুঝতে চান, এগুলো চাইলে আপনারা লিখে নিতে পারেন, পজ করে ভিডিওটা লিখে নিতে পারেন, রিভাইন্ড করে আবার দেখতে পারেন না বুঝে থাকলে। একটু অ্যাডভান্স যারা বুঝতে চান অনুক্রম ব্যাপারটাকে, তো দেখেন ফাংশনের ধারণা যাদের ক্লিয়ার আছে তাদের জন্য বলছি, আর যাদের ধারণা ফাংশনে ক্লিয়ার নেই তাহলে আমার ফাংশন সংক্রান্ত ভিডিও থেকে ধারণাটা ক্লিয়ার করে নিতে পারেন। তো f is a function and এটা হচ্ছে কি আমাদের ডোমেন, ফাংশনের ডোমেন, আর এটা কি ফাংশনের কোডোমেন, এটা কিন্তু কোডোমেন রেঞ্জ না, কোডোমেন রেঞ্জ না, তাই না? এটা হচ্ছে কি ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন, তাই না? কোডোমেনের ভিতরে আসলে রেঞ্জের সেটটা থাকে, কোডোমেনের ভিতরে আসলে রেঞ্জের সেটটা থাকে। ধরেন f n এর একটা ফাংশন আমরা n স্কয়ার বলতে পারি, তাই না? তাহলে ধরেন যে সাধারণ পদ যেটা, এটাকে যদি আমরা একটা ফাংশন বিবেচনা করি, সাধারণ পদ যেটা আমরা পাবো, এটাকে যদি আমরা একটা n এর ফাংশন বিবেচনা করি, যেহেতু সাধারণ পদ আমরা n দিয়ে লিখে থাকি, তো এটাকে যদি আমরা n চলকের একটা ফাংশন বিবেচনা করি, তাহলে n চলকের এই জিনিসটা, এটাকে বলবো আমরা কি ডোমেন, ডোমেন অফ দা ফাংশন। তো এই ডোমেনটা সবসময় নিতে হবে কার থেকে, n থেকে, ডোমেন নিতে হবে সবসময় কার থেকে, n থেকে। আর f of n যেটা, এটাকে আমরা y দিয়ে অনেক সময় প্রকাশ করি, যেমন আমরা জানি না y is equals to f of x, y is equals to f of x, যেখানে x হচ্ছে আমাদের কি ডোমেন আর y হচ্ছে কি রেঞ্জ, বা f of x হচ্ছে আমাদের রেঞ্জ, তাই না? সো দেখেন এই যে রেঞ্জটা আসবে, yটা আসবে, এটা আসবে আমাদের r, বাস্তব সংখ্যা। কথা কি বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি যে একটা সাধারণ পদ বা একটা ফাংশনের ডোমেন যদি হয় স্বাভাবিক সংখ্যা এবং রেঞ্জ যদি হয় বাস্তব সংখ্যা,
তবে এটাকে আমরা বলবো একটা অনুক্রম। তবে এটাকে আমরা কি বলবো? একটা অনুক্রম। তাহলে এটাকে একটা সিকোয়েন্স বা অনুক্রম। সিকোয়েন্স বা অনুক্রম। কথা কি বুঝে গেল জিনিসটা? যারা একটু অ্যাডভান্স বুঝতে চান তাদের জন্য ডেফিনেশনটা বলে দিলাম আর কি, যে যদি একটা ফাংশনের ডোমেন হয় স্বাভাবিক সংখ্যা আর রেঞ্জ যদি হয় যে কোনো বাস্তব সংখ্যা, তবে এই ফাংশনটা কি হবে? একটা অনুক্রম হবে। এবার একটু আপনাদের যে এক্সাম্পলটা দিলাম এটার সাহায্যে যদি আমরা চিন্তা করি, এটার সাহায্যে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখেন তো, যেমন ধরেন এই যে 2 4 6 8 10 এরকম ছিল, তো এটার এ এন কি ছিল বলেন তো? 2 প্লাস সরি 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1, এটা ছিল না? এটা ছিল না? এটা ছিল কিনা বলেন তো? এটা ছিল কিনা? হ্যাঁ, এটাই ছিল। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই সাধারণ পদটা। এটাকে যদি আমরা এই যে n আছে না, n চলকের একটা ফাংশন বিবেচনা করি, তাহলে কি হবে? 1 প্লাস n মাইনাস 1 এটা হবে, তাই না? বুঝা গেল না গেল না? এটার জন্য সাধারণ পদ তো এটা। সেই সাধারণ পদটাকে যদি আমরা n চলকের একটা ফাংশন বিবেচনা করি, তাহলে সেই ফাংশনের কি নিতে হবে? ডোমেনটা হবে কি? স্বাভাবিক সংখ্যা থেকে। আর f অফ n মানে y ইজ ইকুয়ালস টু f অফ n যেটা হবে, এটা আসবে কোথা থেকে? দ্য সেট অফ রিয়েল নাম্বার থেকে, বাস্তব সংখ্যা থেকে, তাই না? স্বাভাবিক সংখ্যা n এর মান স্বাভাবিক সংখ্যা নিলে এই পুরোটার মান আসবে, এই পুরোটাই কিন্তু আমাদের রেঞ্জ, এই পুরোটাই আমাদের রেঞ্জ, আর এই n টা শুধু আমাদের ডোমেন, এই n টা শুধু আমাদের ডোমেন, আর পুরোটা হচ্ছে আমাদের রেঞ্জ। বুঝা গেছে? তাহলে n এর মান নেব আমরা কোথা থেকে? ডোমেনের নেব কোথা থেকে? স্বাভাবিক সংখ্যা থেকে। আর r এর মানটা, রেঞ্জের মানটা কোথা থেকে আসবে? বাস্তব সংখ্যা থেকে আসবে। বুঝা গেল? ওই যে আমি বললাম না, যে এখানে n এর মান যদি আমরা 1 2 3 4 5 6 এগুলো নেই, স্বাভাবিক সংখ্যা নেই, তবে সেটা কি হবে বলেন তো? কি হবে? এটা একটা অনুক্রম হবে। যেমন এখানে কি ছিল? f অফ n ইজ ইকুয়ালস টু কি ছিল? n কিউব, তাই না? এই কার জন্য ছিল এটা? -125 -64 তারপরে -27 এরকম ছিল, তাই না? এখানে যে n এর মানটা, এটা যদি আপনি 1 2 3 থেকে নেন, তাহলে কিন্তু এই পদগুলো পাওয়া যাবে না, এই পদগুলোকে, মাইনাসের পদগুলোকে কি পাওয়া যাবে না। তাহলে n এর মান এখানে কোথা থেকে শুরু করতে হবে? n এর মান এখানে -5 থেকে শুরু করতে হবে। n এর মান তো স্বাভাবিক সংখ্যার মধ্যে নাই। স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 2 3 4 5 6। তো এটা কি? এটা কোনো অনুক্রম হবে না। এই যে এটা কোনো অনুক্রম, এটা কোনো অনুক্রম হবে না, কারণ তার ডোমেনটা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে নাই, স্বাভাবিক সংখ্যার বাইরে চলে গেছে। রেঞ্জ আছে বাস্তব সংখ্যার মধ্যে, কিন্তু ডোমেনটা স্বাভাবিক সংখ্যার মধ্যে নাই। তো অনুক্রম হইতে গেলে ডোমেন অবশ্যই কি হতে হবে? স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে, না 1 2 3 4 5 6 7 8 9 এগুলা নিতে হবে। আর রেঞ্জ যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আশা করি আপনারা অনুক্রম এবং প্যাটার্ন আর কোনোদিনই প্যাচ লাগাবেন না, তাই না? যে কোনটা অনুক্রম কোনটা প্যাটার্ন, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন সিকোয়েন্সের। এটা হচ্ছে সিকোয়েন্সের অ্যাকচুয়াল ডেফিনেশন। এবার একটা এক্সাম্পল আমরা দেখব। যে ধরেন 0 1 1 2 3 5 8 13 এরকম আসছে। এটা আসলে কি? এটা কি অনুক্রম নাকি শুধু প্যাটার্ন, নাকি অনুক্রম প্যাটার্ন দুইটাই? একটু চিন্তা করবো আমরা। এটা তো কোনো নিয়ম আছে কিনা একটু খেয়াল করি আগে, তাই না? তো দেখেন, খেয়াল করলে দেখতে পারবেন পূর্ববর্তী দুই পদের যোগফল পরবর্তী পদকে নির্দেশ করছে। এই যে দেখেন, পূর্ববর্তী দুই পদের যোগফল পরবর্তী পদকে নির্দেশ করছে। এই যে পূর্ববর্তী দুই পদের যোগফল তার পরবর্তী দুই পদকে নির্দেশ করছে। আবার এখান থেকে দেখেন, এই পূর্ববর্তী দুই পদের যোগফল পরবর্তী নির্দেশ করছে। তার মানে কি? 0 + 1 = 1, 1 + 1 = 2, তারপরে হচ্ছে কি 1 + 2 = 3, 2 + 3 = 5। দেখেন কি সুন্দর। দেখেন তো এই জিনিসগুলো দেখেন তো, পূর্ববর্তী দুই পদের যোগফল পরবর্তী পদকে নির্দেশ করছে কিনা। সেটা একটা নিয়ম আছে না? তো সিম্পলি আমরা এটা বলে দিব কি, এটা একটা প্যাটার্ন। নিয়ম আছে মানে কি? এটা একটা প্যাটার্ন। এই জিনিসটা কি? একটা প্যাটার্ন। এটা একটা প্যাটার্ন। এবার আমরা দেখব এটা সিকোয়েন্স কিনা। এটা সিকোয়েন্স কিনা। চলেন একটু দেখা যাক এটা সিকোয়েন্স কিনা। তো সিকোয়েন্স হইতে গেলে কি সাধারণ পদটা আগে বের করতে হবে, তাই না? ওই যে ডেফিনেশন আমি লিখে আসলাম আপনাদের মতো করে, সাধারণ পদ থাকতে হবে। তো সাধারণ পদ থেকে যদি একটু লিখি, তাহলে দেখেন এখানে কি আছে। এটাকে মূলত এই প্যাটার্নের একটা স্পেশাল নাম আছে, কিন্তু এই প্যাটার্নের কি আছে? একটা স্পেশাল নাম আছে। এটাকে বলা হয় ফিবোনাক্কি প্যাটার্ন। বুঝা গেছে? ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি যেটা বলি না কেন, ফিবোনাক্কি প্যাটার্ন। কারণ কি? ওই যে একটা স্পেশালিটি আছে, পূর্ববর্তী দুই পদের যোগফল পরবর্তী পদকে নির্দেশ করছে। তো ফিবোনাক্কির এই এফ দিয়ে আমরা এবার এ না দিয়ে আমরা যদি এফ দিয়ে প্রকাশ করি, যেহেতু এটা স্পেশাল একটা নাম আছে। এটা কি আমাদের 0 হচ্ছে আমাদের f1, আর এই 1 কি আমাদের f2, এটা কি আমাদের f3। মানে কি f1 মানে কি? প্রথম পদ 0, f2 মানে কি? দ্বিতীয় ফিবোনাক্কি নাম্বার, সেটা কি 1, f3 মানে কি? তৃতীয় ফিবোনাক্কি নাম্বার 1, চতুর্থ ফিবোনাক্কি নাম্বার, তাই না? এরকম।
কথা কি বোঝা গেল? মানে প্রথম পদ প্রথম ফিবোনাক্কি, দ্বিতীয় পদ থেকে আমরা দ্বিতীয় ফিবোনাক্কি বলতেছি, মানে স্পেশাল যেহেতু একটু স্পেশালি নামকরণ করলাম আর কি। তো দেখেন তো এই F3 টা কি ছিল? F3 টা ছিল না আমাদের F1 প্লাস F2, মানে এই F3 মানে এটা কি ছিল? তৃতীয় ফিবোনাক্কি নাম্বারটা আমরা কেমনে পাইতাম? প্রথম দুটাকে যোগ করার পর। আবার F4 টা কেমনে পাইতাম? F4 টা কেমনে পাইতাম? F2 প্লাস F3 করে। তাহলে F5 টা কেমনে পাইতাম? F5 কেমনে পাইতাম বলেন তো? F3 প্লাস F4 করে। এভাবে চলতে থাকতো এটা, এভাবে চলতে থাকতো না? চলতে চলতে একটা সময় কি হইতো? F n হইতো, যেহেতু এই জায়গাগুলোতে পরিবর্তন আসতেছে। F কি হইতো? n হইতো। কথাটা বোঝার চেষ্টা করেন, F কি হইতো? n হইতো। তো দেখেন এটা যদি n হয়, এটা হচ্ছে n থেকে 1 কম, এটা কি n থেকে 1 কম, প্লাস এটা কি n থেকে 2 কম, তাহলে f n মাইনাস 2। এই হচ্ছে আমাদের সেই নিয়মটা, এটা হচ্ছে আমাদের সেই নিয়মটা বা সাধারণ পদটা। এটাই হচ্ছে কি আমাদের ফিবোনাক্কির সাধারণ পদ। তো নিয়ম মানে তো বললামই, পরবর্তী দুই পদের যোগফল পরবর্তী পদকে নির্দেশ করে। তো নিয়ম, সাধারণ পদকে আমরা একটা নিয়ম বলতে পারি, তাই না? সে হচ্ছে আমাদের সাধারণ পদ বা নিয়ম, যেটাই বলি না কেন, সাধারণ পদটা আমরা পেয়ে গেলাম। সাধারণ পদ পেয়ে গেলাম, সিকোয়েন্স হইতে হবে পারবে এরকম ডিফাইন করতে গেলে আগে প্রথমে সাধারণ পদ লাগবে। তো সাধারণ পদ পাইলাম, এটাই কি আমাদের সাধারণ পদ। কারণ এই যে দেখেন fn, n থাকা মানে কি সাধারণ পদ। সো পেয়ে গেলাম। এবার দেখেন n এর মান স্বাভাবিক সংখ্যা বসাইলে পরে এটা হচ্ছে কিনা একটু চেষ্টা করব। এখানে মনে রাখতে হবে ফিবোনাক্কির ক্ষেত্রে n এর মান গ্রেটার অর ইকুয়াল 3, n গ্রেটার অর ইকুয়াল 3, এবং স্বাভাবিকভাবেই অবশ্যই n বিলংস টু n the set of natural number। n এর মান নিতে হবে কোথা থেকে? ন্যাচারাল নাম্বার থেকে নিতে হবে। তার মানে n is equals to 1 2 3 4 এরকম, তাই না? সো n এর মানটা 3 অথবা 3 এর চেয়ে বড় নিতে হবে ফিবোনাক্কির ক্ষেত্রে, যেহেতু এটা স্পেশাল, 3 অথবা 3 এর চেয়ে বড় নিতে হবে। সো যখন আমরা 3 নিব, n এর মান 3 নিব, তখন f 3 মাইনাস 2, তার মানে কত? 1 প্লাস f 3 মাইনাস 2 মানে 2। তাহলে দেখেন তো, এই যে খেয়াল করেন তো, খেয়াল করেন f3 is equals to f1 plus 2। দেখেন তো পাওয়া গেছে কিনা? এটা কি পাওয়া গেল? একইভাবে n এর মান যখন 4 নিব, f4 is equals to কি হবে? 2 plus 3 হবে না? এই যে জাস্ট এখানে n এর মান 4 বসান, হতেছে কিনা? পাওয়া গেল কিনা? আরেকটা পাওয়া গেল না? আরেকটা পাওয়া গেল কিনা বলেন এখান থেকে? তার মানে কি n এর মানগুলো স্বাভাবিক সংখ্যা বসানোর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা এই সাধারণ পদ থেকে যে মানগুলো পাচ্ছি সেগুলো এখানে আছে, তাই না? এভাবে চলছে না? তো এই যে সাধারণ পদ, সেখানে আমরা n এর মান স্বাভাবিক সংখ্যা বসানোর পরে আমরা কি দেখতে পাইলাম? যে এটা এটার সাথে মিলতেছে। কথা কি বোঝা গেল? কথা কি বোঝা গেল? তার মানে এটাকে একটা আমরা সিকোয়েন্সও বলতে পারবো। এটাকে আমরা কি বলতে পারবো? একটা সিকোয়েন্সও বলতে পারবো। মানে n এর মানটা যে সবসময় 1 থেকে শুরু হইতে হবে তা না, কিন্তু স্বাভাবিক সংখ্যা হইতে হবে। স্বাভাবিক সংখ্যা মাস্ট। এই n এর ভ্যালুটা স্বাভাবিক সংখ্যা হইতে হবে মাস্ট। এটা অন্য কোনো কিছু হইলে পরে হবে না। n এর মানটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে। সো এই ফিবোনাক্কিটা কি প্যাটার্নও আবার একটা সিকোয়েন্সও বা অনুক্রম। তো আশা করি বোঝা গেল। এবার আসেন ধারা জিনিসটা কি? যদি একটা সিকোয়েন্সের যে সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্যে আমরা কি করি? যদি সংখ্যাগুলোর মধ্যে আমরা কি করি বলেন? প্লাস মাইনাস দিয়ে দেই। যেমন ধরেন 2 4 6 8 10 12 14 16 18 আপনি এরকম। সো এটা একটা সিকোয়েন্স, কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা বলছিলাম। যদি এই সিকোয়েন্সটার মাঝখানে পদগুলোকে কমা দিয়ে না দিয়ে আমরা যোগ অথবা বিয়োগ দিয়ে দিই, তাইলে সেটা হয়ে যাবে একটা ধারা। তাহলে সেটা কি হয়ে যাবে? একটা ধারা। তো ধারা হইতে গেলে আগে সিকোয়েন্স হতে হবে। তো সিকোয়েন্সের মাঝখানে প্লাস অথবা মাইনাস দিয়ে দিলে এটা কি হয়ে যাবে? একটা ধারা হয়ে যাবে। সো মাইনাস দিয়ে যদি একটা দেখাই, এই যে এটাও কিন্তু একটা ধারা, ঠিক আছে? এটাও কিন্তু একটা ধারা, ওটা কিন্তু একটা সিকোয়েন্স। হ্যাঁ, ওটা কিন্তু একটা সিকোয়েন্স। এই যে এটা 1 1 যদি এরকম ভাবে লিখতাম 1 1 1 1 1 1 1 1 এটা কিভাবে একটা সিকোয়েন্স হয়? এরকম প্রশ্ন থাকতে পারে হয়তো বা অনেকের। এটা একটা কি সিকোয়েন্স, কারণ কি এটা একটা সাধারণ পদ আছে এবং সাধারণ পদে n এর মান 1 দিয়ে শুরু করলে এরকম হয়, তাই না? সো এটা কিভাবে আসলে সিকোয়েন্স হয় একটু চিন্তা করলে, এটা কিভাবে সিকোয়েন্স হয় বলেন তো? এটা কিভাবে সিকোয়েন্স হয় একটু চিন্তা করেন তো, কিভাবে সিকোয়েন্স হয়? আমরা প্রথম পদ 1, দ্বিতীয় পদ -1, তৃতীয় পদ আবার 1, চতুর্থ পদ আবার -1। তার মানে কি বেজোড় অবস্থানে, বেজোড় পদগুলো যেগুলো বেজোড় অবস্থানে যারা আছে তারা
ধনাত্মক, আর জোড় অবস্থানে যারা আছে তারা হচ্ছে কি ঋণাত্মক। জোড় অবস্থানে যারা আছে তারা হচ্ছে কি ঋণাত্মক। এটা কি বোঝা গেল নাকি বোঝা গেল না? বোঝা গেল নাকি বোঝা গেল না? যে সিম্পল একটা জিনিস, যারা হচ্ছে বেজোড় অবস্থানে আছে তারা হচ্ছে কি ধনাত্মক, মানে সামনে প্লাস, দেখতে পাচ্ছেন? আর যারা বেজোড় অবস্থানে আছে তারা হচ্ছে কি ঋণাত্মক। সো এটার সাধারণ পদটাকে আমরা কিভাবে প্রকাশ করব? আপনারা এই ব্যাপারটা একটু চিন্তা করেন যে এটা সাধারণ পদকে কিভাবে প্রকাশ করা যায়। যারা চিন্তা করতে পারছেন তারা হয়তোবা অনেক কিছু দেখতে পাচ্ছেন, তাই না? বা বুঝতে পারছেন। সিম্পল, যেটা দেখেন, আমি যদি -1 লিখি, -1 লিখি, তাহলে চিন্তা করেন n এর মান যখন আমরা 1 বসাবো তখন -1 কত আসতেছে? -1 তার মানে কত? 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত? 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত? 1। এটা কিভাবে 1 এটা আমি দেখাচ্ছি, জাস্ট একটু চিন্তা করেন। -1 n এর মান 2 বসাইলে এত হয়, তাই না? তাহলে -1 মানে কত? 1। তাহলে মাইনাসের উপর বিজোড় পাওয়ার মাইনাস থাকবে, 1 এর উপর পাওয়ার মানে 1। -1 n এর মান 3 বসাইলে 3 - 1, তাহলে -1 থেকে 2 গেলে 1 গেলে 2, তাহলে মাইনাসের উপরে জোর পাওয়ার থাকার কারণে মাইনাস প্লাস হয়ে যাবে, তো দেওয়ার দরকার নাই। কি হবে? 1 এর উপরে যাই পাওয়ার দেই 1 ই থাকে। তাহলে দেখেন তো n এর মান 1 বসাইলে 1 পাচ্ছি, n এর মান 2 বসাইলে -1 পাচ্ছি, n এর মান 3 বসাইলে 1 পাচ্ছি। n এর মান 1 বসাইলে প্রথম পদ কত? 1, এই যে 1। n এর মান 2 বসাইলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে কত? -1, এই যে -1। n এর মান 3 বসাইলে কি তৃতীয় পদ, তার মানে 1, এই যে দেখেন তৃতীয় পদে 1 আছে। সো এখানে an হচ্ছে কি আমাদের -1 an হচ্ছে আমাদের -1 তো এটাও কিন্তু কি একটা সিকোয়েন্স, এর মধ্যে মাইনাস প্লাস দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? একটা ধারা হয়ে যাবে। তো ধারা খুবই সহজ, সিকোয়েন্স হইতে হবে প্রথমে, সেই সিকোয়েন্সের মাঝখানে সংখ্যাগুলোকে যদি আমি কমা তুইলা প্লাস মাইনাস দিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? হয় প্লাস অথবা মাইনাস দিয়ে দিই, সেটা কি হয়ে যাবে বলেন তো? হয় প্লাস অথবা মাইনাস দিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? একটা ধারা হয়ে যাবে, তাই না? সিরিজ হয়ে যাবে। ওকে, তাহলে সিরিজের ডেফিনিশনটাকে আমরা শিখে ফেললাম। তো একটা জিনিস একটু বলছিলাম যে কোনো পদের উপরে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে 1। সো এ হচ্ছে সেই যে কোনো কিছুটা, আমরা ধরে নিলাম যে এ হচ্ছে সেই যে কোনো কিছুটা, তার উপর আপনি যা ইচ্ছা, মানে এর মান আপনি যা ইচ্ছা যে কোনো বাস্তব জিনিস ধরতে পারেন, বাস্তব সংখ্যা ধরতে পারেন, তার উপরে পাওয়ার 0 মানে কত? 1। এটা কিভাবে দেখেন, এটা যদি পাওয়ার 0 রেখে আমি n - n লিখতে পারি, এটা যদি পাওয়ার 0 রেখে আমি n - n লিখতে পারি, n - n মানে কি 0 লিখতে পারি। এবার সূচকে আমরা সবাই একটা জিনিস শিখে আসছি, এটা যদি পাওয়ার m - n, এটা যদি পাওয়ার m ইনটু এটা যদি পাওয়ার n, এটা আমরা শিখছি কিনা বলেন ছোটবেলায়, বা অনেকেই জানেন কিনা আপনারা, যারা না জানেন তারা জেনে। ঠিক আছে, এটা যদি পাওয়ার m - n ইজ ইকুয়াল টু পাওয়ার m ইনটু এটা যদি পাওয়ার, তাহলে একই ভাবে এই সরি একটু ভুল হয়ে গেছে, এটা যদি এখানে প্লাস থাকতো তাহলে এটা যদি পাওয়ার m, এটা যদি পাওয়ার m, যদি পাওয়ার m প্লাস n হলে এটা যদি পাওয়ার m ইনটু এটা যদি পাওয়ার n, সরি, ঠিক আছে? এটা যদি পাওয়ার m প্লাস n ইকুয়ালস টু এটা যদি পাওয়ার m ইনটু এটা যদি পাওয়ার n, তাহলে এটা যদি পাওয়ার m মাইনাস n কি? এটা যদি পাওয়ার m ডিভাইডেড বাই এটা যদি পাওয়ার n, ডিভাইডেড বাই এটা যদি পাওয়ার n, এটা যদি পাওয়ার m মাইনাস n মানে কি? এটা যদি পাওয়ার m ডিভাইডেড বাই এটা যদি পাওয়ার n। বোঝা গেল? এটা হচ্ছে প্লাস থাকলে গুণ হবে, মাইনাস থাকলে ভাগ হবে। প্লাস থাকলে গুণ হবে, মাইনাস থাকলে ভাগ হবে। সরি, এটা একটু ভালো করে দেখে নেবেন হুট করে, এটা আসলে মানে বের হয়ে গেছে, ইস্তেফা প্রাঙ্ক বলতে পারেন। যাই হোক, সো আমরা এটা যদি পাওয়ার n মাইনাস এটা যদি পাওয়ার n আমরা এইভাবে লিখতে পারি না? এরকম ভাবে লেখা যায় কিনা? যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম জাস্ট, আর কিছুই না। সো এটা যদি আমরা কাটাকাটি করি, এটা যদি আমরা কাটাকাটি করি কত থাকে? 1 থাকে। সো এইভাবে হচ্ছে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কি 1, যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কি 1, মনে থাকবে? ওকে, তো আমরা আমাদের যেটা বলার ছিল সেটা বললাম। তো আমরা প্যাটার্ন কি জিনিস, অনুক্রম কি জিনিস, ধারা কি জিনিস, আমার মনে হয় খুব ভালো করেই আমরা এবার বুঝতে পেরেছি, তাই না? না বুঝতে পারলে আবার ভিডিওটা একটু দেখেন, তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করুন কমেন্ট বক্সে। এবার আমরা একটু প্রকারভেদ নিয়ে, প্যাটার্ন আসলে অনেক প্রকার প্যাটার্ন হতে পারে, চিত্রভিত্তিক প্যাটার্ন, সংখ্যাভিত্তিক প্যাটার্ন, অনেক রকম হতে পারে। সো প্যাটার্ন নিয়ে আমাদের কথা বলার বিষয় না, অনুক্রম ধারা। সো অনুক্রম বেশ কয়েক প্রকার আছে। তো প্রথম যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি অনুক্রমের প্রকারভেদ। অনুক্রম, অনুক্রম তো সিম্পলি অনুক্রম দুই প্রকার, একটা হচ্ছে সসীম, মানে সংখ্যার উপর ভিত্তি করে আর কি, যে কতটা সংখ্যা আছে এর উপরে সসীম অনুক্রম, আর একটা হচ্ছে কি অসীম। সসীম একটা হচ্ছে অসীম, মানে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট বা ইনফাইনাইট, তাই না? ফাইনাইট, ইনফাইনাইট। ওকে ফাইন, তো মানে কি যদি সীমা থাকে সসীম,
সীমা না থাকলে অসীম। এই যে সিম্পল জিনিস, সিম্পল জিনিস। ধরেন এখানে 100 একটা সীমা আছে না, একটা বাউন্ডারি থাকলেই সসীম, বাউন্ডারি থাকলেই সসীম অনুক্রম, বাউন্ডারি না থাকলে অসীম। যেমন ধরেন এটা, যেমন ধরেন এটা কোনো বাউন্ডারি নাই, কোনো সীমা নাই, তো এটা কি অসীম, এটা সসীম। এটা হচ্ছে কি ফাইনাইট, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ইনফাইনাইট। এটা হচ্ছে ফাইনাইট, উপরটা ফাইনাইট আর নিচেরটা হচ্ছে ইনফাইনাইট। এটা হচ্ছে সংখ্যার পরিমাণের উপর ভিত্তি করে বা সংখ্যার উপর ভিত্তি করে কতটুকু আছে, তাই না? এবার আসেন এছাড়াও আর অনুক্রম হতে পারে কিনা। হ্যাঁ হতে পারে, এছাড়াও আর অনুক্রম হতে পারে কিনা, হতে পারে। কিরকম? এক নাম্বার হচ্ছে আপনার বলতে পারি আমরা অ্যারিথমেটিক সিকোয়েন্স। এক নাম্বারটা কি? অ্যারিথমেটিক সিকোয়েন্স অথবা সমান্তর অনুক্রম। অ্যারিথমেটিক সিকোয়েন্স অথবা সমান্তর অনুক্রম, সমান্তর অনুক্রম বা অ্যারিথমেটিক সিকোয়েন্স, অ্যারিথমেটিক সিকোয়েন্স, তাই না? ওকে, যাই হোক, অ্যারিথমেটিক সিকোয়েন্স। তো সমান্তর অনুক্রমটা কি? যদি এমন হয়, যদি এমন হয় যে, যদি এমন হয় যে সিকোয়েন্সের পরপর যে কোনো দুই পদের পার্থক্য, পার্থক্য মানে কি বিয়োগফল, পার্থক্য মানে কি বিয়োগফল, বিয়োগফল, পার্থক্য মানে আপনারা মনে রাখবেন বিয়োগফল, বা অন্তর মানেও বিয়োগফল, একই কথা। অন্তর, পার্থক্য, বিয়োগফল, এই তিনটা জিনিস একই, ঠিক আছে? জাস্ট সিনোনিমাস ওয়ার্ড, আর কিছুই না। তো পরপর যে কোনো, পরপর আবার বলতেছি, পরপর যে কোনো দুই পদের পার্থক্য সর্বদা সমান থাকবে। দেখেন পরপর 2 আর 4 পার্থক্য 2, 4 আর 6 পার্থক্য 2, 6 আর 8 পার্থক্য 2, তাই না? আপনি আবার 2 আর 8 এর পার্থক্য করতে যান না, তারা কিন্তু পরপর না। আমি বারবার বলছি যে পরপর যে কোনো দুই পদের একটা পার্থক্য সমান থাকবে, পরপর যে কোনো দুই পদের পার্থক্য সমান থাকবে। তবে এই সিকোয়েন্সটাকে বলবো আমরা সমান্তর অনুক্রম বা অ্যারিথমেটিক সিকোয়েন্স, তাই না? এই সিকোয়েন্সটাকে বলবো আমরা অ্যারিথমেটিক সিকোয়েন্স বা সমান্তর অনুক্রম। সো এটা কিন্তু একটা সমান্তর ইনফাইনাইট সিকোয়েন্স, একটা অ্যারিথমেটিক ইনফাইনাইট সিকোয়েন্স বা সমান্তর অসীম অনুক্রম, সমান্তর অসীম অনুক্রম, তাই না? কারণ এটা সীমা নাই, তার উপরে আবার পরপর যে কোনো দুই পদের পার্থক্য সমান আছে, সেটাকে আমরা কি বলবো? সমান্তর অসীম অনুক্রম। তো এটাকে আমরা কি বলতে পারি? সমান্তর অসীম অনুক্রম, তাই না? এটার নাম হচ্ছে সমান্তর অসীম অনুক্রম। তো এর সাথে সাথে আমরা একটা জিনিস শিখে ফেলবো খুব সহজে, এটার সাথে সাথে আমরা কি শিখে ফেলবো? আরেকটা জিনিস শিখে ফেলবো। যদি এই সমান্তর অনুক্রম আপনারা শিখতে পারেন, তো এটার সাথে সাথে আরেকটা জিনিস শিখে ফেলবো, সেটা হচ্ছে হারমোনিক সিকোয়েন্স বা হারমোনিক অনুক্রম। মানে কি? সমান্তরে যে অনুক্রমটা আছে, এটা প্রত্যেকটা সংখ্যাকে যদি আপনি বিপরীত করে দেন, তার মানে 1/2, 1/4, 1/6, 1/8 এরকম, এটাকে আমরা কি বলবো বলেন তো? একটা হারমোনিক সিকোয়েন্স। তাহলে 2 নাম্বার আমরা শিখে ফেললাম কি? হারমোনিক সিকোয়েন্স। ওকে, এটাকে আমরা কি বলবো? একটা হারমোনিক সিকোয়েন্স বলবো, এটাকে আমরা হারমোনিক সিকোয়েন্স বলবো। তো সমান্তর চিহ্নে আশা করি হারমোনিকটা খুব ইজি, জাস্ট সংখ্যাগুলোকে বিপরীত করে দিলেই হয়ে যায়। তাহলে আমরা শিখে ফেললাম সমান্তর অনুক্রম, তারপর আমরা শিখলাম হারমোনিক সিকোয়েন্স বা হারমোনিক অনুক্রম। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে গুণোত্তর বা জিওমেট্রিক সিকোয়েন্স, গুণোত্তর অনুক্রম বা জিওমেট্রিক সিকোয়েন্স, গুণোত্তর অনুক্রম বা জিওমেট্রিক। তাহলে 3 নাম্বার আমরা কি লিখবো? গুণোত্তর অনুক্রম, ঠিক আছে? গুণোত্তর অনুক্রম বা জিওমেট্রিক সিকোয়েন্স, জিওমেট্রিক সিকোয়েন্স। ওকে, জিওমেট্রিক সিকোয়েন্সটা কি? ধরেন 1 3, এটা না, ধরা যাক 2 4 8 16 32 64 আপনি। তো মনে রাখেন সমান্তরের ক্ষেত্রে কি বলছিলাম? পর পর, আমি একটু লিখি, লিখলে পরে মনে হয় আপনাদের ভালো হবে। পর পর যে কোনো দুই পদের পার্থক্য সমান, পরপর যে কোনো দুই পদের পার্থক্য সমান, একদম স্টার করে দিলাম, হ্যাঁ নোট ডাউন করে নেন। পরপর যে কোনো দুই পদের পার্থক্য সমান হলে এটা সমান্তর, আর সমান্তরটাকে উল্টায় দিলে হারমোনিক, সমান্তরটাকে উল্টায় দিলে হারমোনিক। তাহলে এখানে কি? এখানে হচ্ছে পরপর যে কোনো দুই পদের অনুপাত, কি বললাম?
অনুপাত অনুপাত সমান স্টার করে দিলাম একেবারে, ঠিক আছে। পরপর যে কোনো দুই পদের অনুপাত সমান। অনুপাত মানে কি? অনুপাত মানে কি বলেন? অনুপাত মানেই হচ্ছে ভাগফল। অনুপাত মানেই ভাগফল। অনুপাত মানে কি বুঝবেন? ভাগফল। তো ট্রাই করি আমরা পরপর। ধরেন যে এটা আমরা যদি এটা চিন্তা করি, পরপর এই দুইটা পদ, তারপরে 16, তো 16 ডিভাইডেড বাই কি 8 সমান 2। অনুপাত কি 2 পেলাম। এবার আমরা কোন দুটো চিন্তা করব পরপর? ধরেন এই 16 আর 32 এর কথা চিন্তা করি, 32/16 কত আসে 2। তারপরে দেখেন অন্য আরেকটা চিন্তা করেন, ধরেন 2 আর 4 এর কথা চিন্তা করি, 4/2 = 2। দেখেন তো পরপর যে কোনো দুই পদের অনুপাত কি আসতেছে? সমান আসতেছে না? যদি এরকম হয় যে সিকোয়েন্সের পরপর যে কোনো দুই পদের অনুপাত সর্বদা সমান হয়, তো এটাকে আমরা বলবো কি গুণোত্তর অনুক্রম বা জিওমেট্রিক সিকোয়েন্স। আপনারা কি বুঝতে পারলেন না পারলেন না? খুবই সহজ ব্যাপারগুলো, তাই না? সংখ্যার উপর ভিত্তি করে সসীম অসীম হতে পারে। এছাড়া কি এই তিনটা আমাদের বেশিরভাগ কাজে লাগে, সেই তিনটা নিয়ে কথা বললাম, বাকিগুলো নিয়ে কথা না বললা। আসলে বাকিগুলো আসলে প্রয়োজন নেই, আসলে তেমন কোনো প্রয়োজন নেই, আসে না কোথাও। ওকে, সো বুঝা গেল। তো এটা যদি বুঝতে পারেন খুব ইজিলি আপনারা, এটা যদি বুঝতে পারেন খুব ইজিলি আপনারা ধারার প্রকারভেদটাও আপনারা বুঝতে পারবেন। ধারার প্রকারভেদটাও কি খুব সহজে বোঝা যাবে। এটা দেখেন ধারার ব্যাপারটাও কি খুব সহজে বোঝা যাবে। ধারাও সংখ্যার উপর ভিত্তি করে দুই প্রকার, ধারা বা সিরিজ। তো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সসীম, তারপরটা কি অসীম। তো সিম্পল। সসীম মানে কি 2, 4, 6, 8 প্লাস 100। ওই একই উদাহরণ দিলাম, এটাও কিন্তু একটা ধারা, জাস্ট প্লাস মাইনাস বললাম না, সিকোয়েন্সে প্লাস অথবা মাইনাস দিয়ে দিলে এটা ধারা হয়ে যায়। সো এটা দেখেন বাউন্ডারি আছে, বাউন্ডারি হচ্ছে 100। তো এটা কি একটা সসীম ধারা। কেন অসীম ধারা কোনটা হইতো? অসীম ধারা কোনটা হইতো? জাস্ট মনে করেন একই জিনিস আমি লিখলাম, একই জিনিস আমি লিখলাম বাউন্ডারি প্লেস, বাউন্ডারি নাই, তো এটা কি হয়ে যেত? অসীম ধারা হয়ে যেত। কি হইতো? এটা অসীম ধারা হয়ে যাইতো। সিম্পল না জিনিসটা? খুবই সহজ। এটা কি হয়ে যেত? অসীম ধারা হয়ে যেত। এছাড়াও ধারা আরো প্রকারভেদ, যেমন 1 নাম্বার সমান্তর ধারা। সমান্তর ধারা, সমান্তর ধারা মানে কি অ্যারিথমেটিক সিরিজ। অ্যারিথমেটিক সিরিজ, অ্যারিথমেটিক সিরিজটা কি জিনিস? ওই অ্যারিথমেটিক সিকোয়েন্স যেমন ছিল অ্যারিথমেটিক সিরিজটাও কি সেম। অ্যারিথমেটিক সিকোয়েন্স যেমন ছিল অ্যারিথমেটিক সিকোয়েন্স, অ্যারিথমেটিক সিকোয়েন্স যেমন ছিল অ্যারিথমেটিক সিরিজ সেম। অ্যারিথমেটিক সিকোয়েন্স যেমন ছিল অ্যারিথমেটিক সিরিজ সেম, মানে সমান্তর অনুক্রম যেমন ছিল সমান্তর ধারাও সেম। তার মানে একটু বলেন তো কি হবে? সেটা হচ্ছে পরপর পরপর যে কোনো দুই পদের পার্থক্য সমান। পার্থক্য সমান। পরপর যে কোনো দুই পদের পার্থক্য সমান। পার্থক্য সমান হবে। পরপর যে কোনো দুই পদের পার্থক্য সমান হবে। সো একটা উদাহরণ নেন, এবার একটু চেঞ্জ করে নেই, তাই না? বারবার একই জিনিস ভালো লাগতেছে না। 3, 4, 5, 6, 7, 8 প্লাস, এটা কিন্তু একটা ধারা। হ্যাঁ, যদিও স্বাভাবিক সংখ্যা মনে হচ্ছে 3, 4, 5, 6 ধারা। দেখেন যে কোনো দুইটা পদ নেন, আপনাদের মন খুশি মতো দুইটা পিক করেন, পরপর হইতে হবে। এটার সাথে আবার এটা খেয়াল করেন না। তো পরপর 5 এবং 6 নিলাম, তাহলে 6 - 5 কত? 1। আপনারা অন্য দুইটা নেন, ধরেন যে আমরা 6, 7 নিলাম, 7 - 6 = 1, এইরকমই আসবে। হ্যাঁ, তো পরপর যে কোনো দুই পদের পার্থক্য সমান, এটাকে আমরা কি বলবো? একটা সমান্তর ধারা। যেহেতু বাউন্ডারি নাই, তাহলে সমান্তর অসীম ধারা। সমান্তর অসীম ধারা, যদি বাউন্ডারিটা দিয়ে দিতাম তাহলে কি হইতো? সমান্তর সসীম ধারা। এটাই, বাউন্ডারি থাকলে সমান্তর অসীম ধারা, সরি বাউন্ডারি থাকলে সমান্তর সসীম ধারা, বাউন্ডারি না থাকলে সমান্তর অসীম ধারা। সিম্পল, ব্যাপারটা খুবই সিম্পল। ওই হারমোনিক ধারাটাও কি হবে? হারমোনিক সিরিজটাও কি হবে? হারমোনিক সিরিজটাও কি হবে? ওই আগেরটার মতোই, হারমোনিক সিকোয়েন্সের মতো, জাস্ট সমান্তরে যেগুলো আছে এগুলো উল্টাই দিলেই হবে। 1/3 প্লাস 1/4, 1/5, 1/6, 1/7 ডট ডট ডট। এখন একটা প্রশ্ন আসতে পারে না যে আসলে চেক করে দেখেন তো যে আসলে পার্থক্য সর্বদা সমান আসতেছে কিনা? চেক করে দেখেন তো পার্থক্য সর্বদা সমান আসতেছে কিনা, একটু চেক করি আমরা। চলেন আমরা একটু চেক করি। 1/4 - 1/3 কত আসে? 12। তাহলে 3 মাইনাস 4 মাইনাস 1/12। ওকে, 1/12। এবার আসেন 1/5 মাইনাস 1/5 মাইনাস 1/4।
1/5 মাইনাস 1/4। ঠিক আছে, এটার ফলাফল কি আসে? এটার ফলাফল কি আসে একটু খেয়াল করেন তো। 4×5 = 20, 4×5 = 20। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? 4 - 5 ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? -1/20। পার্থক্য কি সমান হইলো? পার্থক্য তো সমান হইলো না। পার্থক্য সমান হইলো না। তাহলে কি আমরা বলতে পারবো যে সমান্তর ধারাকে যদি আমরা বিপরীত করে দিই, সমান্তর ধারার প্রত্যেকটা পদকে যদি আমরা বিপরীত করে দিই, তাহলে কি হবে? এটা একটা হারমোনিক সিরিজ হবে। এটাকে কি আমরা বলতে পারি? বলেন তো, এটাকে কি বলতে পারি? না, হারমোনিক সিরিজের ক্ষেত্রে ব্যাপারটা এমন না। হারমোনিক সিরিজের ক্ষেত্রে সিম্পলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, হারমোনিক সিরিজের ক্ষেত্রে সিম্পলি উল্টে দিলে সেটা হারমোনিক সিরিজ হয়ে যাবে। কথা কি বোঝা গেল না? গেল না? একটা সমান্তর সিরিজকে যদি সংখ্যাগুলোকে যদি আপনারা উল্টে দেন, তাহলে সিম্পলি এটা হয়ে যাবে। পার্থক্য মিলতে হবে এমন না ব্যাপারটা। বোঝা গেল? সিকোয়েন্সের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। সিকোয়েন্সের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। আমি কি বোঝাতে পারলাম না পারলাম না? আমি কি বোঝাতে পারলাম নাকি পারলাম না? ওকে, তারপরে গেল আমাদের হারমোনিক সিরিজ গুলো। তারপরে আমাদের জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর। জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, আবারও বলতেছি, হারমোনিক সিকোয়েন্স, হারমোনিক সিরিজের ক্ষেত্রে কি করব আমরা? অ্যারিথমেটিক সিকোয়েন্স মানে সমান্তর অনুক্রম, আর ধারার ক্ষেত্রে সমান্তর ধারার যে সংখ্যাগুলো আছে জাস্ট উল্টাই দিবেন, যেটা পাবেন এটাই হারমোনিক সিরিজ। সিম্পল হিসাব, এভাবে মনে রাখবেন। ঠিক আছে, সিম্পলি মনে রাখবেন, সিম্পলি মনে রাখবেন। পার্থক্য মিললো কি না মিললো এটা নিয়ে মাথা ঘামায়েন না। ওকে, এবার আসা যাক গুণোত্তর ধারা। এবার আসা যাক গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা ব্যাপারটা কেমন? ধরেন আমি যদি বলি 3 + 9 = 27, আপনার এরকম পরপর ওই যে গুণোত্তর অনুক্রমের মতো গুণোত্তর ধারাও সেম, পরপর যে কোনো দুই পদের অনুপাত সমান হবে, অনুপাত সমান হবে। তাহলে 9 - 3 কত? 3। আবার 27 - 3, সরি 27 - 9 = 3। দেখেন তো অনুপাত সর্বদা সমান আসছে। সেটাকে আমরা কি বলবো? একটা গুণোত্তর ধারা বলবো। গুণোত্তর ধারা বলবো। যোগ বিয়োগ থাকলে ধারা, আর যোগ বিয়োগ না থাকলে কমা দিয়ে থাকলে সংখ্যাগুলো সিকোয়েন্স। তফাৎ শুধু এতটুকু, তফাৎ শুধু কি এতটুকু, খুব বেশি কি তফাৎ নাই। সো প্যাটার্ন কি জিনিস, ধারা কি জিনিস, অনুক্রম কি জিনিস, প্যাটার্ন এবং অনুক্রমের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে, যেটা হয়তো বা অনেকেই জানেন না আপনারা, এটা বুঝতে পারা, আইডেন্টিফাই করতে পারা কোনটা প্যাটার্ন কোনটা সিকোয়েন্স, কোনটা বোথ প্যাটার্ন এন্ড সিকোয়েন্স, আর ধারা কোনটা, কত প্রকার বা কি কি, বা কিভাবে চিনবেন, সবগুলো ব্যাপার আসলে কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো নেক্সট ক্লাসগুলোতে আমরা যে কাজটা করব, সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ কেমন হয়, গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ কেমন হয়, সমান্তর অনুক্রমের ক্ষেত্রে সাধারণ পদ কেমন হয়, গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে সাধারণ পদ কেমন হয়, তারপরে এগুলার n সংখ্যক পদের যোগফল, তাই না? তারপরে অসীম সংখ্যক পদের যোগফল এবং পদ সংখ্যা বের করা, কততম পদে আছে একটা সংখ্যা। ধরেন যে আমি 100-র কথা বললাম, 100 কততম পদে আছে একটা ধারা। ধরেন একটা ধারাতে 100 আছে, সো এটা ধরেন এটার কথা যদি বলি, তো 100 আমাদের কততম পদ এটা বের করা। এটা বের যত সমস্যা আছে আমরা এগুলো আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোতে পড়বো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।